স্বাভাবিক বিস্তার অথবা পরিমিত বিন্যাস পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। সিদ্ধান্তমূলক পরিসংখ্যানের সকল কাজ যেমন তথ্যবিন্দুর উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ কিছুটা হলেও পরিমিত বিন্যাস অথবা স্বাভাবিক বিস্তারের উপর নির্ভরশীল। আজকের ভিডিওতে এই স্প্রেডশিটের মাধ্যমে আমি তোমাদের পরিমিত বিন্যাস সম্পর্কে যতটুকু ধারণা দেয়া সম্ভব দিতে চাই। তাহলে কখনো যদি তোমাকে কেউ পরিমিত বিন্যাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলতে পারবে, হ্যাঁ আমি এটা জানি এবং এই সূত্র প্রয়োগ করে আমি এই অঙ্কটি করতে পারবো। তুমি চাইলে এই স্প্রেডশিটটি www.khanacademy.org/download/ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এরপর download/normalintro.xls টাইপ করলেই তুমি এই শীটটি পেয়ে যাবে। এছাড়া তুমি যদি উইকিপিডিয়াতে যাও এবং নরমাল ডিস্ট্রিবিউশন টাইপ করে সার্চ দাও তাহলেও তুমি এই তথ্যগুলো পাবে। এই সূত্রটি সরাসরি উইকিপিডিয়া থেকেই নেয়া। এই সূত্রতে অনেকগুলো গ্রিক বর্ণ দেখে তোমার একটু ভয়ও লাগতে পারে। এই সূত্রতে সিগমাটি হলো পরিমিত ব্যবধান। এই চার্ট দিয়ে আমরা তা আলোচনা করব এবং দেখব আসলে এটি কি বোঝাচ্ছে। তোমরা হয়তো পরিমিত ব্যবধান সম্পর্কে আগে থেকেই জানো, কিন্তু এটি হলো একটি সম্ভাব্যতা ঘনত্ব ফাংশনের পরিমিত ব্যবধান। আমি এখানে তোমাদের সম্ভাব্যতা ঘনত্ব ফাংশনের ভিডিওটি আবার দেখতে বলবো, কারণ আমরা এবার যেটি করব তা দ্বিপদী বিন্যাসের চেয়ে একটু আলাদা। দ্বিপদী বিন্যাস ক্ষেত্রে যদি আমি বলতাম 5 পাওয়ার সম্ভাবনা কত, তাহলে তুমি এই আয়তলেখ অথবা হিস্টোগ্রাম দেখেই বলতে পারতে। কিন্তু অবিচ্ছিন্ন সম্ভাব্যতা বিন্যাস বা অবিচ্ছিন্ন সম্ভাব্যতা বিন্যাস ফাংশনের ক্ষেত্রে এভাবে তা বের করা সম্ভব নয়। এক্ষেত্রে তোমাকে জিনিসটা এভাবে জিজ্ঞাসা করতে হবে যে 4.5 থেকে 5.5 সীমার মধ্যে সম্ভাবনা কত। তোমাকে একটি সীমানা বা রেঞ্জ বলে দিতে হবে এবং সবশেষে সম্ভাবনাটি পাওয়া যাবে বক্ররেখার নিচে ক্ষেত্রফল দ্বারা, ঠিক এই জায়গার ক্ষেত্রফল দ্বারা। তোমরা যারা ক্যালকুলাস পারো তাদের জন্য যদি p of x একটি ঘনত্ব ফাংশন হয়, যদিও এটি একটি পরিমিত বিন্যাস হতেও পারে অথবা নাও হতে পারে, তাহলে 4.5 থেকে 5.5 সীমার মধ্যে সম্ভাবনা কত। এটাকে এভাবে বলা যায় যেমন আগামীকাল 4.5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে এটা হবে 4.5 থেকে 5.5 সীমার মধ্যে p of x অথবা সম্ভাব্যতা ঘনত্ব ফাংশনের ইন্টিগ্রেশন, অর্থাৎ বক্ররেখার নিচের ক্ষেত্রফল। তোমার ক্যালকুলাস সম্পর্কে ধারণা না থাকলে ক্যালকুলাসের ভিডিওগুলো দেখে নাও। আসলে আমি এতক্ষণ যাই লিখলাম তাই হচ্ছে এই বক্ররেখার নিচের এই অংশের ক্ষেত্রফল। বাস্তবে এই সূত্রের চেয়ে আসন্ন মান দিয়ে অঙ্কটি বের করা অনেক সোজা। এই সূত্র দিয়ে অঙ্কগুলো না করলেও তোমার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তুমি সব ইন্টিগ্রালের সমাধান যেভাবে করো ঠিক একইভাবে এই সমাধানটিও করতে পারো, অথবা তুমি একটু ভিন্ন পদ্ধতিতে এই ট্রাপিজয়েড আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করেও সমাধানটি করতে পারো। এবং তার উপায় হলো এই বিন্দু এবং এই বিন্দুটির গড় নিয়ে এবং তা ভূমির সাথে গুণ করে। অথবা তুমি এটা অন্যভাবে করতে পারো। দাঁড়াও, আমি আমার কলমের রংটি বদলিয়ে নেই। তুমি এই লাইনটির উচ্চতা নিতে পারো এবং ভূমির সাথে গুণ করে তুমি এই আয়তক্ষেত্রটির ক্ষেত্র বের করতে পারো। এটা দিয়ে মোটামুটি ভাবে তুমি বক্ররেখার নিচের ক্ষেত্রফলটি বের করতে পারবে। যদিও অল্প কিছু জায়গা তোমার হিসাবের বাইরেই থেকে যাবে, তবুও এই ক্ষেত্রে হিসাবটি মোটামুটি ঠিকই আসবে। পরবর্তীতে তুমি ধারণা পাবে অনেকগুলো দৈব চলক বিবেচনা করা হলে দ্বিপদী বিন্যাস আসলে পরিমিত বিন্যাসেই রূপান্তরিত হয়। পরিমিত বিন্যাস আসলে খুবই মজার বিষয় এবং এখানে এই চিত্রটি পরিমিত বিন্যাসকে বোঝাচ্ছে। পরিসংখ্যানে আরও একটি মজার বিষয় আছে যাকে আমরা বলি সেন্ট্রাল লিমিট থিওরেম বা কেন্দ্রীয় সীমা উপপাদ্য। কিন্তু এই ভিডিওতে আমি কেন্দ্রীয় সীমা উপপাদ্য প্রমাণ করব না। তুমি অন্য ভিডিওগুলোতে যেখানে আমি মুদ্রা নিক্ষেপ দিয়ে উদাহরণ দিয়েছি তা দেখলেই এই উপপাদ্য নিয়ে ভালোভাবে বুঝতে পারবে। এবং সেক্ষেত্রে বলা হয়ে থাকে স্বাধীনভাবে অনেকগুলো মুদ্রা নিক্ষেপ করলে এবং সবগুলো নিক্ষেপের ঘটনার ফলাফল যোগ করলে এভাবে অসীম সংখ্যকবার মুদ্রা নিক্ষেপের ঘটনার ফলাফলের যোগফল থেকে আমি পরিমিত বিন্যাসই পাবো। এক্ষেত্রে মজার বিষয় হলো মুদ্রা ছোড়ার ক্ষেত্রে ফলাফলগুলো প্রত্যেকটি স্বাভাবিকভাবে বিস্তৃত নাও থাকতে পারে।
ঠিক একইভাবে আণবিক বিক্রিয়ার কথাও বলা যেতে পারে। যেমন ধরো, প্রতিবার ক যখন ক্ষয়ের সাথে বিক্রিয়া করে তখন তার ফলাফলগুলো সাধারণ বিস্তার দ্বারা নির্ধারিত নাও হতে পারে। কিন্তু যদি আমি এ ধরনের অসংখ্য বিক্রিয়ার সমষ্টি নেই, তাহলে সর্বশেষ ফলাফল স্বাভাবিকভাবে বিস্তারের মাধ্যমেই নির্ধারিত হয়। আসলে প্রকৃতিতে এরূপ অনেক উদাহরণ পাওয়া যায়, সেজন্যই এই পদ্ধতিটি সবসময় ব্যবহার করা হয়। যদি কোনো জটিল বিষয়ের উপাত্ত নেওয়া হয় এবং তা অসংখ্য স্বাধীন ঘটনাবলীর সমষ্টি রূপে থাকে, তাহলে অনুমান করা যেতে পারে যে তার ফলাফল স্বাভাবিক বিস্তার থেকেই এসেছে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কখন এই অনুমানটি প্রযোজ্য হবে অথবা তা হবে না। যাই হোক, এই অংশটি বোঝার জন্য আমি আবার লিখছি। উইকিপিডিয়াতে ঠিক এভাবেই তা লেখা আছে, 1/σ গুণন 2 পাইয়ের বর্গমূল। এই রাশিটির সাথে গুণন হিসাবে থাকবে ই, যার সূচক হলো এই সম্পূর্ণ রাশিটি, আর সেটা হলো বিয়োগ x বিয়োগ মিউ বা গড় সম্পূর্ণটির বর্গ ভাগ 2 গুণন সিগমার বর্গ। সিগমা হলো পরিমিত ব্যবধান এবং পরিমিত ব্যবধানের বর্গই হলো ভেদাঙ্ক। এতগুলো গ্রিক বর্ণ দেখে তোমার মনেই হতে পারে যে এটি আমি কিভাবে সমাধান করব। আসলে এই অংশটি বিস্তৃতির উচ্চতা নির্দেশনা করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো এই চিত্রটি দিয়ে আমি একটি বিস্তৃতি বোঝাচ্ছি এবং এই চিত্রটি আমাদের ধারণা দেয় সেই সব মানুষ সম্পর্কে যাদের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চির উপরে। ধরি এই চিত্রের ঠিক মাঝখানে আছে 5 ফুট 9 ইঞ্চি। এখন যদি আমি জানতে চাই গড় উচ্চতা হতে 5 ইঞ্চি বেশি উচ্চতার লোকের শতকরা পরিমাণ কত, তাহলে তার সম্ভাবনাটা আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে আমি যা করব তা হলো এই সংখ্যাটি আমি এই সূত্রে বসিয়ে দেব। এখানকার 5 বসবে x এর জায়গায়। তুমি এখানের পরিমিত ব্যবধান জানো, তুমি ভেদাঙ্কও জানো কারণ তা হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গ, তুমি গড়ও জানো, তুমি শুধু x এর মানই বসাবে এবং উত্তর পেয়ে যাবে। কিন্তু এখানে একটি সীমানা নির্ধারণ করে দিতে হবে, কারণ এটা বলা কঠিন যে কতজন মানুষের উচ্চতা ঠিক 5 ইঞ্চি বড় হবে। আসলে আমরা বলতে পারবো কতজন লোকের গড় উচ্চতা 5.1 থেকে 4.9 এর বেশি, কারণ কোন লোকের উচ্চতা ঠিক 5.9 হতে পারে না, হয়তো তার চেয়ে একটু বেশি অথবা তার চেয়ে একটু কমই হবে। ঠিক এভাবেই এই সূত্রটি ব্যবহার করা হয়। আসলে এই সূত্রটি স্বাভাবিকভাবে সাধারণ জীবনে এত বেশি ব্যবহার করা হয় যে এই সূত্রটির সাথে তোমার পরিচিত হওয়াই লাগবে। চলো আমরা এই সূত্রটি নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করি। এখন আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই সূত্রটিকে একটু গুছিয়ে অন্যভাবে লিখতে চাই। এই সূত্রটিকে আমরা ঠিক এভাবেও লিখতে পারি। আমরা যদি সিগমা চিহ্নটিকে বর্গমূলের ভেতরে নিয়ে নেই, তাহলে আমি সূত্রটিকে এভাবে লিখতে পারি, 1/2 গুণন পাই গুণন সিগমা স্কয়ারের বর্গমূল। আসলে সিগমা স্কয়ার হলো ভেদাঙ্ক, যা কিনা পরিমিত ব্যবধানেরই বর্গ। আমরা যখন পরিমিত ব্যবধান বের করি তার আগেই আমরা ভেদাঙ্ক নির্ণয় করে ফেলি এবং বাকি অংশটিকে আমরা এভাবে লিখতে পারি, যা হলো ই এর সূচক ঋণাত্মক 1/2 গুণন বর্গ চিহ্নটিকে বাইরে বের করে দিলে আমরা পাচ্ছি x মাইনাস মিউ বা গড় ভাগ সিগমা এবং এর সম্পূর্ণটির বর্গ। আসলে এভাবে লিখলে এই অংশটি অনেক সহজ হয়ে যায়। কিন্তু এই অংশটি আসলে কি বোঝাচ্ছে? এখানে x বিয়োগ মিউ হলো গড় হতে আমরা যেই বিন্দুর দূরত্ব মাপতে চাচ্ছি তার মান। মিউ হলো গড় যা ঠিক মাঝখানে আছে, তাহলে x মাইনাস মিউ হলো এই জায়গাটি এবং সিগমা হলো পরিমিত পরিমাণ যা কিনা এই দূরত্ব। অর্থাৎ এটি থেকে বোঝায় আমরা গড় হতে কতটুকু পরিমিত ব্যবধান দূরে আছি। এটাকে জেড স্কোরও বলা হয়ে থাকে, অন্য ভিডিওতে এ ব্যাপারে বলা হয়েছে। এখন যদি আমি তাকে বর্গ করি, আমি এই অংশটিকে পুনরায় লিখছি, যা হলো ই এর সূচক ঋণাত্মক 1/2 গুণন এ। এটাকে এভাবে বলা যায়, ই এর সূচক এ এবং এর সম্পূর্ণটির সূচক ঋণাত্মক 1/2। আসলে এই দুটো রাশির মান একই। ঠিক একইভাবে এই অংশটিকে আবার লিখলে সমান সমান 1/2 গুণন পাই গুণন সিগমা স্কয়ার এবং সম্পূর্ণটির বর্গমূল। এখানে সিগমা স্কয়ার হলো ভেদাঙ্ক
আসলে আমরা এই সূত্রটি নিয়েই খেলা করছি। আমি চাই এই সূত্রটি সম্পর্কে তোমাদের ভালো ধারণা হোক। এ ব্যাপারে তোমাদের কোনো সমস্যা থাকলে তুমি আমাকে ইমেইল করে দিতে পারো। সূত্রগুলোকে দেখে একটু জটিলও মনে হতে পারে, কারণ একসাথে পাই ই এতগুলো সংখ্যা আছে এখানে। এর পরেও তুমি হয়তো অনেকগুলো সূত্র পাবে যেখানে এরকম অনেকগুলো সংখ্যা একসাথে আছে, এবং এটি তেমনই একটি সূত্র। এখন আমি এই অংশটিকে এভাবেও লিখতে পারি। প্রথমে ই, যার সূচক এক্স মাইনাস মিউ ভাগ সিগমা এবং এর সম্পূর্ণটির বর্গ, এবং সম্পূর্ণ রাশিটির সূচক ঋণাত্মক 1/2। কিন্তু সূচক হিসাবে ঋণাত্মক 1/2 থাকলে তাকে আমরা বর্গমূল লিখতে পারি। এটাকে আমি এখানে আবার লিখছি, যা হলো 1/বর্গমূল 2 গুণন পাই গুণন সিগমা স্কয়ার, এখানে সিগমা স্কয়ারই হলো ভেদাঙ্ক, গুণন ই, এবং এই রাশিটি হলো জেড স্কোয়ারের বর্গ। তাহলে আমি যদি বলি জেড হলো এই জায়গার রাশিটি যা কিনা গড় হতে পরিমিত ব্যবধানের দূরত্ব, তাহলে এখানে লিখছি জেড স্কোয়ারের বর্গ। তাহলে আমি এখানে একটি খুব সরল সূত্র পেলাম। তাহলে আমার নিচের রাশিটি হলো 2 পাই সিগমা স্কয়ার ই এর সূচক জেড স্কয়ারের বর্গ। এটাকে যদি আমি বর্গমূল করি এবং উল্টিয়ে দিই তাহলেই আমি স্বাভাবিক বিস্তারের সূত্রটি পেয়ে যাব। আসলে আমি এতক্ষণ ধরে উপরের সূত্রটিকেই সরলীকরণ করলাম। আমরা প্রয়োজন হলে মাঝখানের সূত্রগুলোর যে কোনো একটি রূপ নিয়েও কাজ করতে পারি। আসো আমরা এখন স্বাভাবিক বিস্তার নিয়ে আরো কিছু আলোচনা করি। আমার কাছে একটি স্প্রেডশিট আছে এবং এই ঘরগুলোতে আমি মান বসিয়ে স্বাভাবিক বিস্তারের চিত্র আঁকতে পারি। এখন আমরা গড় সমান সমান 0 এবং পরিমিত ব্যবধান 4 নিয়ে কাজ করছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ভেদাঙ্ক লিখছি, যা হলো পরিমিত ব্যবধানেরই বর্গ। এখন গড় বদলালে কি হবে? যদি গড়কে আমরা শূন্যের বদলে 5 লিখি তাহলে লক্ষ্য করবে গ্রাফটি ডানে সরে গেছে। এর কেন্দ্রটি বাঁ থেকে ডান দিকে 5 ঘর চলে এসেছে। যদি আমরা গড়টিকে ঋণাত্মক 5 লিখি তাহলে বেল কার্ভটি 0 থেকে 5 ঘর বাঁ দিকে চলে যায়। এখন যদি আমরা পরিমিত ব্যবধানটিকে বদলাই তাহলে কি হবে? তোমরা আগেই জানো ভেদাঙ্ক হলো গড় থেকে দূরত্বের বর্গ এবং পরিমিত ব্যবধান হলো সেটারই বর্গমূল। এটাকে এভাবেও বলা যেতে পারে, তা হলো গাণিতিক গড় থেকে কোনো বিন্দুর গড়পড়তায় দূরত্ব কতটুকু। পরিমিত ব্যবধান যত ছোট হবে বিন্দুগুলো গড়ে ততই কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে গ্রাফটি আরো চিকন হবে। তাহলে পরিমিত ব্যবধান যখন 2 হবে তখন গ্রাফটি অনেক চিকন হবে এবং তা গড়ের কাছাকাছি থাকবে। আবার যদি আমরা পরিমিত ব্যবধানকে 10 করি তাহলে আমরা কি ধরনের গ্রাফ পাবো? গ্রাফটি তখন নিচু হবে এবং গ্রাফের প্রান্তটি অনেক দূর বিস্তৃত থাকবে। আর এটাই হলো এই দুই ধরনের বিন্যাসের মধ্যে পার্থক্য। দ্বিপদী বিন্যাসের মাঝে সবসময় কিছু সংখ্যক মান থাকবে, কিন্তু স্বাভাবিক বিন্যাসের মানগুলো সকল প্রকৃত সংখ্যার মাঝেই বিস্তৃত থাকবে। তবে গড় যদি ঋণাত্মক 5 এবং পরিমিত ব্যবধান যদি 10 হয় তাহলে বিন্যাসের মাঝে 10,000 পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু তা অসম্ভব নয়। এটাকে এভাবেও বলা যায় যে আমি দেয়ালের মধ্যে দিয়ে সরাসরি হেঁটে যেতে পারবো কিনা। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু সম্ভাব্যতার হিসেব মতে এটা হওয়ারও খুব ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আর তাই এ ধরনের ঘটনা শুধুমাত্র স্বাভাবিক বিস্তার দিয়েই বোঝানো সম্ভব। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম স্বাভাবিক বিস্তারের ক্ষেত্রে কোনো সম্ভাবনা বের করার জন্য কার্ভের উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু ধরলে চলবে না। এক্ষেত্রে সম্ভাব্যতা বের করার জন্য কার্ভ বা বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করতে হবে। তবে এটা যদি আমাদের বিস্তার হয় এবং এই বিস্তার থেকে আমি যদি 0 পাওয়ার সম্ভাবনা কতটুকু, আমি যদি একেবারে ঠিক 0 পাওয়ার সম্ভাবনাই বের করতে চাই তাহলে তার সম্ভাবনাও হবে 0, কারণ কার্ভ বা বক্ররেখার নিচে এর সম্ভাবনা একটি রেখার মাধ্যমেই প্রকাশ করা হচ্ছে, যার কোনো ক্ষেত্রফল পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে সম্ভাবনার জন্য একটি সীমানা নির্ধারণ করে দিতে হবে। আমি উপরের ঘরগুলোতে সীমানাগুলো লিখে দিচ্ছি। তাহলে সম্ভাব্যতা বের করার জন্য আমি একটি সীমানা ধরে নিচ্ছি ঋণাত্মক 0.005 থেকে ধনাত্মক 0.005 পর্যন্ত। অথবা আমি যদি সম্পূর্ণ সংখ্যা ধরি তাহলে ঋণাত্মক 1 থেকে শুরু করে ধনাত্মক 1 পর্যন্ত, এবং এর ফলাফল আসে 7%। এটা কিভাবে হিসাব হলো তা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি এইমাত্র কি করলাম, ঋণাত্মক 1 থেকে ধনাত্মক 1 এর মাঝে
আমরা ঋণাত্মক 1 নিয়েছি যা রেখার উপর এই জায়গায় অবস্থিত এবং ধনাত্মক 1 যা রেখার উপর এ জায়গায়, এবং আমরা বক্ররেখার নিচের এই জায়গাটির ক্ষেত্রফল বের করছি। এই দাগ দেওয়া জায়গাটির ক্ষেত্রফলই আমরা বের করছি। যারা ক্যালকুলাস জানো তারা বুঝতেই পারছো আমরা ঋণাত্মক 1 থেকে 1 এর মাঝে ইন্টিগ্রাল বের করছি এই ফাংশনটির জন্য, যেখানে পরিমিত ব্যবধান হলো 10 এবং গড় হলো ঋণাত্মক 5। আমরা এই বিস্তার চিত্রটির উপর ভিত্তি করে হিসাব করছি। এখন যদি আমরা মানগুলোকে বসিয়ে ফেলি তাহলে পাচ্ছি 1 বাই পরিমিত ব্যবধান 10 2 গুণন পাই এর বর্গমূল সম্পূর্ণ রাশিটি গুণন ই যার সূচক ঋণাত্মক 1/2 গুণন x বিয়োগ গড় যা কিনা ঋণাত্মক 5, তাহলে দুটো বিয়োগ মিলে যোগ হবে x যোগ 5 ভাগ পরিমিত ব্যবধানের বর্গ যাকে ভেদাঙ্ক বলা হয়, এবং তা হবে 100 এবং সম্পূর্ণ রাশিটির বর্গ, তারপর dx। 7% হবে এই রাশিটির মান, অথবা 0.07 যা কিনা এ জায়গার ক্ষেত্রফল। খুব ভালোভাবে ক্যালকুলাস জানলেও এই রাশিটির মান হিসেব করে বের করা অনেক কঠিন, তাই আমরা একে সংখ্যার মাধ্যমেও বের করে থাকি। আর তা বের করার জন্য একটি সহজ ফাংশন তৈরি করা হয়েছে যাকে বলা হয় কিউমুলেটিভ ফাংশন, এবং এই ফাংশন দিয়ে খুব সহজেই এই জায়গার ক্ষেত্রফল বের করা সম্ভব। আসলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন x এর একটি ফাংশন যাকে আমরা CDF অফ x দিয়েও লিখতে পারি, যা দিয়ে আমরা বক্ররেখার নিচের ক্ষেত্রফলও বের করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই জায়গাটাই হলো x। এই ফাংশনের মাধ্যমে x পর্যন্ত বক্ররেখার নিচের ক্ষেত্রফল কতটুকু তা আমরা জানতে পারবো। অন্যভাবে বলতে গেলে x এর চেয়ে কম মান পাওয়ার সম্ভাবনা কত। এটির মান হলো ঋণাত্মক অসীম হতে x পর্যন্ত আমাদের সম্ভাব্যতা ঘনত্ব ফাংশন, অর্থাৎ p অফ x dx। যখন তুমি এক্সেল এর সাধারণ বিস্তার ফাংশনটি ব্যবহার করতে যাবে তখন ঠিক এভাবে লিখবে। তুমি লিখবে নর্ম ডিস্ট্রিবিউশন, এরপর তুমি তোমার x এর মান বসাবে, তারপর তোমাকে গড়টি লিখতে হবে এবং পরিমিত ব্যবধানও লিখতে হবে। এখন যদি তুমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন পেতে চাও তাহলে তুমি লিখবে ট্রু, এবং স্বাভাবিক বিস্তার বা নরমাল ডিস্ট্রিবিউশন পেতে চাইলে লিখবে ফলস। তুমি এই চিত্রটি পেতে চাইলে বড় হাতের অক্ষরে লিখবে ফলস। এখন যদি তুমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন করতে চাও তাহলে আমি নতুন করে লেখার জন্য নিচে নেমে আসছি এবং তোমাকে আবার ভালোভাবে দেখাচ্ছে। তাহলে তুমি যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে ট্রু, এবং তুমি এ ধরনের একটি চিত্র পাবে। তাহলে উপরের চিত্রটি হলো একটি স্বাভাবিক বিস্তার এবং নিচের চিত্রটি হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন বা কিউমুলেটিভ বিস্তার। এখন যদি আমি জানতে চাই 20 এর নিচের মান পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমি এই বিস্তার হতে 20 এর নিচের যে কোনো মান খুঁজে বের করতে পারবো। এখন যদি আমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন বা কিউমুলেটিভ বিস্তারটি ব্যবহার করি এবং 20 সংখ্যাটির দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো 20 বা তার কম সংখ্যা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যা কিনা প্রায় 100%, কারণ উপরের চিত্রের সব মানই 20 এর কম। যদি জানতে চাই ঋণাত্মক 5 এর চেয়ে কম কোনো মান পাওয়ার সম্ভাবনা কত, আমার গড় হলো ঋণাত্মক 5, তাহলে অর্ধেক ফলাফল হবে এর নিচে এবং অর্ধেক হবে এর উপরে। এই বিন্দুতে সম্ভাব্যতা হলো 50%, অতএব ঋণাত্মক 5 এর নিচে মান পাওয়ার সম্ভাবনা 50 ভাগ। এখন যদি আমি ঋণাত্মক 1 এবং 1 এর মাঝে সম্ভাবনা কতটুকু তা বের করতে চাই তাহলে আমি এই বিস্তার হতে ঋণাত্মক 1 এর চেয়ে কম মান পাওয়ার সম্ভাবনাগুলো বের করব, যা হলো এই হলুদ রঙে দাগ দেয়া জায়গাটির ক্ষেত্রফল। এরপরে আমি বের করব 1 বা তার চেয়ে কম মান পাওয়ার সম্ভাবনা, এবং তা বোঝানোর জন্য আমি একটি ভিন্ন রং ব্যবহার করছি। তাহলে 1 বা তার কম মান পাওয়া যাবে এই জায়গায়। এরপর আমি লাল জায়গাটি থেকে হলুদ জায়গার ক্ষেত্র বিয়োগ দিলেই আমার উত্তর পেয়ে যাব, আর এটা বোঝানোর জন্যই আমি স্প্রেডশিটটি ব্যবহার করেছি। আমি নিচে এটা তোমাদের দেখাচ্ছি। আমার কম্পিউটার লোড হতে একটু সময় নিচ্ছে, এজন্যই একটু দেরি হচ্ছে। এখন আমি যা করছি সেটা হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে 1 এর মান কোথায় আছে তা খুঁজে বের করলাম, এবং সেটা হবে ঠিক এই জায়গাটিতে। এরপর আমি ঋণাত্মক 1 এর জন্য স্থানটি বের করছি এবং তা হলো ঠিক এ জায়গায়।
এবং এই দুটির পার্থক্য হবে আমি যদি এই দুটো সংখ্যাকে বিয়োগ করি, আর তাই হবে এই দুটো সংখ্যার মাঝে কোনো মান পাওয়ার সম্ভাবনা। অন্যভাবে বলতে গেলে ওই দুটি সংখ্যার মাঝখানের ক্ষেত্রফল। আমি তোমাদের উৎসাহিত করব যে তোমরা এই বিষয়টি নিয়ে আরো ঘাটাঘাটি করো, তাহলে তুমি এক্সেলের সূত্রগুলো নিয়ে আরো দক্ষতা অর্জন করবে। আগে সম্ভাবনাটির উত্তর পাবে ঠিক এই জায়গাটি থেকে। এখন তোমার মনে যদি ধারণা আসে তুমি পরিমিত ব্যবধানের মধ্যে সম্ভাবনা কতটুকু পাবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এঁকে দিচ্ছি। মাঝখানের এই লাইনটি হলো গড় এবং বাঁয়ে এটি হলো এক পরিমিত ব্যবধান কম এবং ডান দিকেরটি হলো গড় হতে এক পরিমিত ব্যবধান বেশি। কেউ যদি প্রশ্ন করে গড় হতে এক পরিমিত ব্যবধানের মধ্যে সম্ভাবনা কতটুকু, তা আমি সহজেই বের করতে পারবো। এখানে দেয়া আছে গড় হলো -5, তাহলে এক পরিমিত ব্যবধান নিচে হবে -15 এবং এক পরিমিত ব্যবধান উপরে হবে 10-5 অর্থাৎ 5। তাহলে আমার সীমানা হলো 5 থেকে 15 মধ্যে এবং ফলাফল হলো 68.3%। অর্থাৎ গড় হতে উপরে এবং নিচে এক পরিমিত ব্যবধানের মধ্যে আমি সবসময় 68.3% মান পাবো। এখানে ধরে নিতে হবে যে আমি স্বাভাবিক বিস্তার বিবেচনা করছি, আর বক্ররেখার নিচে এই অংশটি 68.3% বোঝাচ্ছে এবং এটা পাওয়ার উপায় হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আমি আবার নিচে যাচ্ছি। এখন আমি যদি ধনাত্মক 5 বিবেচনা করি তাহলে তার অবস্থান হবে ঠিক এই জায়গাটিতে এবং তা গড় হতে এক পরিমিত ব্যবধান উপরে এবং তার সম্ভাবনা প্রায় 90% কাছাকাছি হচ্ছে। এরপর আমি এক পরিমিত ব্যবধান গড় থেকে কম ধরে পাচ্ছি -15, যা কিনা এই জায়গায়, এবং তা হচ্ছে 15% কাছাকাছি। ধরে নি এটি হলো 18 বা 18%। এখন যদি আমি এই দুটো সংখ্যার মান বিয়োগ করি তাহলে আমি এই দুটোর মাঝামাঝি কোনো মান পাওয়ার সম্ভাবনা বের করতে পারবো, কারণ এই বিন্দুটি 5-এর চেয়ে কোনো কম মান পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে। তাহলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে এটাই বোঝা যাচ্ছে। এখন আমি আবার উপরের চিত্রটিতে ফিরে যাচ্ছি। এখন যদি আমি 5কে বিবেচনা করি যা নিচের চিত্রে এ জায়গায় আছে, যা উপরের চিত্রের এই দাগ দেওয়া অংশটিকেই বোঝায়। আবার যখন তুমি নিচে -15 বিবেচনা করছো তখন উপরের চিত্রের এই অংশটিকেই বোঝাচ্ছে। তাহলে তুমি যদি ছোট অংশটিকে বড় অংশ থেকে বাদ দাও তবে তোমার হাতে বক্ররেখার নিচের অংশটি বাকি থাকবে। এই স্প্রেডশিটটি আরো ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে এটা নিয়ে আরো বেশি কাজ করতে বলবো। এখন আমার আগের গড় ছিল -5, এখন যদি আমি তা -5 করি তাহলে কার্ভটি ডান দিকে সরে যায়। তুমি দেখতেই পাচ্ছ কার্ভটির কেন্দ্র 0 হতে ডান দিকে 5 ঘর চলে গেছে। আবার আমি যদি পরিমিত ব্যবধানটি কমিয়ে দেই তাহলে কার্ভটি আরো চিকন হয়ে যাবে। চলো আমরা পরিমিত ব্যবধান 10 থেকে তা নামিয়ে 6 আনি, তাহলে কার্ভটি আরো চিকন হয়ে গেল। এখন যদি তা আমি 2 নামিয়ে আনি তাহলে তা আরো চিকন হবে। আমি চাই তুমি এই সূত্রগুলো নিয়ে আরেকটু চিন্তা করো। কিউমুলেটিভ বিস্তার ফাংশন এবং দ্বিপদী বিস্তারের মধ্যে একটি সম্পর্ক রয়েছে যা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন যদি আমি এই ছক হতে বিন্দু নিয়ে -20 এবং 20-এর মধ্যে স্থাপন করি, আমি এই ছকে মানগুলো এক এক করে বাড়িয়ে লিখেছি। তারপর আমি প্রত্যেকটি বিন্দু বসিয়েছি এবং বিন্দুগুলোকে যোগ করে দিয়েছি। এরপর আমি প্রতিটি বিন্দু হতে গড়ের দূরত্ব মেপেছি। যেমন ধরি 0-5, এটা হলো এই দূরত্ব, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে -20-এর দূরত্ব গড় থেকে 25 একক। এরপর এই মানটিকে আমি পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করেছি এবং এটি হলো আদর্শ জেড স্কোর, এবং এ দ্বারা বোঝায় -20 গড় হতে কত পরিমিত ব্যবধান দূরে আছে, এবং তা হলো তা গড় থেকে 12.5 পরিমিত ব্যবধান নিচে আছে। এরপর আমি এসব মান এই সূত্রে বসিয়ে দিয়ে ফাংশনটির উচ্চতা নির্ণয় করলাম। দেখা যাচ্ছে -20-এর জন্য উচ্চতা অনেক কম এবং -2-এর জন্য তার উচ্চতা কিছুটা বেশি। কার্ভের উপর সেটি চিহ্নিত করলে আমরা ঠিক এরকম একটি জায়গা পাবো এবং তা হলো p of x এর মান।
এখন যদি আমরা সম্ভাব্যতা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দরকার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আর ঋণাত্মক 20 জন্য এটি হলো সেই মান। যদিও এখানে এটি 0 দেখাচ্ছে, আসলে কিন্তু এটা 0 নয়। অনেক ক্ষুদ্র মানকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে 0 লেখা হয়েছে। এটা হয়তো হতে পারে 0.0001 এর মতো। এটা হবে খুবই ছোট সংখ্যা। এমনকি আমরা ঋণাত্মক 1000-এরও সম্ভাবনা খুঁজে বের করতে পারি। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই কার্ভের নিচে সম্পূর্ণ অংশটির যোগফল হবে 1, কারণ সম্ভাব্য সকল ঘটনা এই 1-এর মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এটা দেখানোর জন্য যদি আমি এখানে খুব ছোট সংখ্যা বসাই আর এই বক্সে যদি বড় সংখ্যা বসাই তাহলে আমি 100% পেয়ে গেলাম। এটি আসলে 100 নয়। সত্যিকার অর্থে 100 পেতে হলে আমাকে ঋণাত্মক হতে ধনাত্মক অসীম পর্যন্ত যেতে হবে। এখানে যেটা আমরা পেয়েছি সেটা হয়তো 99.9999% হতে পারে। আর সেটা হিসাব করার জন্য আমি এই বিন্দুর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নেই এবং তা থেকে আমি এই বিন্দুটির কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনকে বিয়োগ করি। আর এভাবেই আমি 100 পেয়েছি। আশা করি আজকের ভিডিও থেকে আমি তোমাদের স্বাভাবিক বিস্তার সম্পর্কে একটি ভালো ধারণা দিতে পেরেছি। আমি তোমাদের বলবো তোমরা এই বিষয়ে আরো অনুশীলন করো এবং নিজে নিজে স্প্রেডশিটটি বানানোর চেষ্টা করো। এরপর আমি তোমাদের দেখাবো স্প্রেডশিটটিকে অন্যান্য ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।